প্রতিটা মেয়ের জীবনেই লুকিয়ে থাকে একটি না বলা গল্প, এক জীবন সংগ্রামের গল্প। এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের পথ চলা কখনোই সহজ ছিল না। এখানে পদে পদে ওত পেতে থাকে কিছু মানুষরূপী হায়না, যারা সুযোগ পেলেই ছিন্ন ভিন্ন করে দেয় শত শত স্বপ্ন। কেউ নিজের ইচ্ছায়, আবার কেউ পরিস্থিতির শিকার হয়ে এই নরকের পথে পা বাড়ায়। কিন্তু দুই ক্ষেত্রেই শেষ পরিণতি হয় ভয়াবহ। ঠিক এমনই কিছু অসহায় মেয়ে আর সুযোগ সন্ধানী পুরুষের অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত হয়েছে আজকের মুভি শোধ। এমন এক গল্প যা হয়তো আপনার চারপাশের কোনো পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকা বাস্তবতা প্রতিচ্ছবি। গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় পুষ্পর সাথে। আয়নার সামনে বসে নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে নিচ্ছিল সে, কিন্তু তার সাজগোজের নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে পাশের ঘর থেকে ভেসে আসে অসুস্থ মায়ের যন্ত্রণার কাতরানি। ছুটে মায়ের কাছে যায় পুষ্প, মায়ের কপালে হাত রেখে বলে, মা, তোমার ব্যথাটা কি এখনো কমেনি? তাদের কথোপকথন থেকে আমরা জানতে পারি পুষ্পর বাবা এক দুর্ঘটনার পর থেকে তাদের আর কোনো খোঁজ খবর রাখে না। অসুস্থ মা আর ছোট ভাই পাপ্পুকে নিয়ে এই অসহায় পৃথিবীতে পুষ্প একা। কি করবে, কোথায় যাবে, এই চিন্তায় তার দু চোখ ঝাপসা হয়ে আসে। মায়ের কোলে মাথা রেখে সে বলে, মা, আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি যে আর কিছুই ভাবতে পারছি না। অসহায়ত্বের সেই অন্ধকার মুহূর্তে পুষ্পর জীবনে এক পুরনো বান্ধবী জ্যোতির আগমন হয়। জ্যোতি এক প্রকার জোর করেই পুষ্পকে বাপ্পি নামের এক লোকের সাথে দেখা করতে নিয়ে যায়। অজানা আশঙ্কায় পুষ্পর বুক কাঁপছিল। তার ভয় পাওয়া মুখ দেখে জ্যোতি বলে, ভয় পাস না, কত কিছুই তো চেষ্টা করলি, কিছু হলো? আর কোনো উপায় নেই। চোখ কান বন্ধ করে একটা রাত পার করলেই 2000 টাকা। প্রথম প্রথম আমারও এমন লাগতো, পরে সব সয়ে যায়। জ্যোতির কথাই স্পষ্ট, সে নিজেও এই অন্ধকার পথের পথিক, আর আজ টাকার প্রয়োজনে সে তার বান্ধবী পুষ্পকেও সেই পথে নামাতে চায়। কিছুক্ষণ পর সেখানে বাপ্পি আসে। তার লোলুপ দৃষ্টি পুষ্পর সারা শরীরে ঘুরে বেড়ায়। সে জ্যোতিকে জিজ্ঞেস করে, নাম কি ওর? পুষ্প। বাপ্পির মুখে একটা কুটিল হাসি ফুটে ওঠে। পুষ্পকে তার এতটাই পছন্দ হয় যে সে আজ রাতেই তাকে পেতে চায়। কিন্তু জ্যোতি পরিস্থিতি সামলে নিয়ে বলে, ভাই, ওর শরীরটা আজ ভালো না, ও কাল আসবে। মেয়েটা খুব কষ্টে আছে, কিছু টাকা অ্যাডভান্স করলে ভালো হতো। বাপ্পি যেন শিকারকে বাগে পেয়ে গেছে। সে পুষ্পর দিকে তাচ্ছিল্যের সাথে কিছু টাকা ছুঁড়ে দিয়ে বলে, ঠিক আছে, অ্যাডভান্স বুক করে রাখলাম। টাকাগুলো হাতে নিয়ে পুষ্প আর জ্যোতি সেখান থেকে বেরিয়ে আসে। পুষ্পর হাতে তখন অগ্রিম টাকা, কিন্তু এই টাকা কি তার মায়ের চিকিৎসার জন্য, নাকি নিজের সত্তা বিক্রির প্রথম কিস্তি? রাতে ছোট ভাইকে ঘুম পাড়িয়ে এক বুক আশা নিয়ে পুষ্প ফোন করে তার বাবাকে, কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে আসে সেই চিরচেনা উত্তর, সুইচড অফ। হতাশায় ফোনটা রেখে দিতেই পাশ থেকে তার মা আক্ষেপ করে বলেন, তোর বাবা মনে হয় আর বেঁচে নেই, কোথায় আছে, কি করে, কিছুই জানি না। আমরা যে বেঁচে আছি সে খবরটাও কি রাখার দরকার মনে করে না? মায়ের চোখের জল মুছে দিয়ে দৃঢ় গলায় পুষ্প বলে, কাউকেই লাগবে না মা, আমি তো আছি। পরের দিন বুকে পাথর চেপে পুষ্প কথা মতো বাপ্পির বাসায় পৌঁছায়। এক লোক তাকে একটা স্যাঁতস্যাঁতে অন্ধকার ঘরে নিয়ে যায়। রুমটাতে একটা উগ্র পারফিউমের গন্ধ। লোকটি বিদ্রূপের সুরে বলে, ভাই আজকে মাল খাইছে, আপনার কপাল খারাপ, সাথে তার বাপও আইতে পারে, দুইটাই এক মাল। যাবার আগে সে পুষ্পর দিকে তাকিয়ে নির্লজ্জভাবে বলে, আপা, সময় পাইলে আমারও একটু দিয়েন। কিছুক্ষণ পরেই মাতাল অবস্থায় টলতে টলতে ঘরে ঢোকে বাপ্পি। তার হাইনার মতো চোখ দুটো পুষ্পকে গিলতে থাকে। সে হিসিয়ে বলে, আমি আমার বাপের মতো বিয়ে শাদির পাগল না, আমার শুধু একটাই জিনিস লাগে। এই বলে সে পুষ্পর দিকে এগোতে থাকে। ভয় পুষ্প পিছিয়ে যেতেই বাপ্পি তার কোমর থেকে একটা পিস্তল বের করে। চকচকে ধাতব বস্তুটা পুষ্পর চোখের সামনে নাচিয়ে সে বলে, একদম অরিজিনাল, আজ হয় তুই এটার গুলি খাবে, না হয় আমাকে আদর দিবি। এই বলে বাপ্পি ঝাঁপিয়ে পড়ে পুষ্পর ওপর, কিন্তু বাঁচার তীব্র আকুতিতে পুষ্প প্রতিরোধ করে তোলে। ধস্তাধস্তির এক পর্যায়ে পিস্তলটা চলে আসে পুষ্পর হাতে, আর তারপর একটা কান ফাটানো শব্দ। বাপ্পির নিথর দেহটা লুটিয়ে পড়ে মেঝেতে। ঠিক তখনই ঘরে ঢোকে এক বয়স্ক লোক। নিজের সন্তানের রক্তাক্ত দেহ দেখে সে বাপ্পি বলে আর্তনাদ করে ওঠে, কিন্তু সেই লোকটির মুখ দেখে পুষ্পর পায়ের তলার মাটি সরে যায়। তার পৃথিবীটা যেন মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। বাবার দিকে তাকিয়ে সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, ও কে বাবা?
আর তুমি তুমি এখানে কি করছো? বাবার মুখে সন্তানের মৃত্যুর আর্তনাদ শুনে পুষ্পর পৃথিবীটা থমকে যায়। সে ফিসফিস করে জিজ্ঞেস করে, তাহলে আমি কে? আমি তোমার কি হই? তুমি কি এখানে আমাকেও? কথা শেষ করতে পারে না পুষ্প, তার গলা কান্নায় বুজে আসে। অপরাধবোধে জর্জরিত বাবা মাটিতে বসে পড়ে, ভাঙা গলায় বলে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি একটা খারাপ মানুষ, আর খারাপ মানুষের চারপাশে তো খারাপ মানুষই জোটে। নিয়তির এই নির্মম পরিহাসে পুষ্পর ভেতরটা জ্বলে ওঠে। সে চিৎকার করে বলে, চুপ করো! একটা মুহূর্তের জন্য কি তোমার মনে হয়নি যে তোমার মেয়েটাও এই শহরেই না খেয়ে বেঁচে আছে? তোমার রক্ত বইছে আমার শরীরে, এই পরিচয় নিয়ে আমি বাঁচব কি করে? রাগে ঘৃণায় সে পিস্তলটা আবার বাবার দিকে তাক করে, কিন্তু ট্রিগার চাপার ঠিক আগের মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে মায়ের অসহায় মুখটা। সে আর পারে না। পিস্তলটা নামিয়ে নিজের ভাগ্যকে অভিশাপ দিতে দিতে সে বেরিয়ে আসে সেই নরক থেকে। গভীর রাতে রেল লাইনের পাশে দাঁড়িয়ে পুষ্প। ট্রেনের হুইসেল যেন তার ভেতরের আর্তনাদকেই আরও বাড়িয়ে দিচ্ছে। নিজের জন্মদাতা পিতার এমন পরিচয় জানার পর তার নিজের অস্তিত্বের প্রতি ঘৃণা জন্মে যায়। এই কলঙ্কিত জীবন শেষ করে দেওয়ার জন্য সে পিস্তলটা নিজের দিকে তাক করে, কিন্তু পারে না। শেষ পর্যন্ত বাঁচার এক ক্ষীণ আশায় সে পিস্তলটা ছুঁড়ে ফেলে দেয় অন্ধকারের অতলে। গল্প এখানেই শেষ হতে পারত, কিন্তু নিয়তির খেলা তখনও বাকি ছিল। দৃশ্যপট বদলে যায়। ভোরের আলোয় আমরা দেখি পারু নামের আরেকটি মেয়েকে। সেও পুষ্পর মতোই একা মাকে নিয়ে থাকে এক ছোট্ট বাড়িতে। কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল সে। বাইরে তার জন্য অপেক্ষা করছিল দুই বান্ধবী। কলেজের পথে বান্ধবীরা যখন মার্কেটে যাওয়ার পরিকল্পনা করছিল, ঠিক তখনই রাস্তার মোড়ে বাইক নিয়ে পথ আটকায় এক বখাটে। পারুর দিকে তাকিয়ে সে দাঁত কেলিয়ে বলে, ভাইজান, তোমার খেয়াল রাখতে বলছে। এখন থেকে তুমি আমার বাইকেই কলেজে যাবা আসবা, এটা ভাইয়ের অর্ডার। আসলে এই বখাটে ছেলেটিকে পাঠিয়েছে রবিন নামের এক প্রভাবশালী যুবক। রবিন পারুকে ভালোবাসে এবং তার বাসায় বিয়ের প্রস্তাবও পাঠিয়েছে, কিন্তু পারু তাকে পছন্দ করে না। তাই রবিনের পাঠানো ছেলের বাইকে যেতে সে সরাসরি অস্বীকার করে। ছেলেটি হুমকি দিয়ে বলে, রবিন ভাই নিজে প্রস্তাব দিছে আর তোমরা সেটা ফিরাইয়া দিছো, মনে রেখিস এর ফল কিন্তু ভালো হবে না। পারু এসব হুমকিতে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। বান্ধবীরা মার্কেটে যাওয়ার জন্য তাকে একা রেখে চলে যায়। কথা দেয় কাজ শেষে ফোন করবে। কলেজের দিকে যাওয়ার পথে পারু সেই রেল লাইনের পাশ দিয়েই হাঁটছিল, যেখানে কিছুক্ষণ আগেই পুষ্প তার জীবনের এক ভয়ঙ্কর অধ্যায় শেষ করে গেছে। হঠাৎ তার চোখ পড়ে ঘাসের মধ্যে পড়ে থাকা চকচকে বস্তুটায়, একটা পিস্তল। কোনো কিছু না ভেবেই এক অজানা আকর্ষণে পারু পিস্তলটা তুলে নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। সে তখনও জানে না এই পিস্তলটি তার ভাগ্যকে কোন দিকে নিয়ে যাবে। কলেজ শেষে বান্ধবীদের ফোন দিলে তারা জানায় মার্কেটে আরও সময় লাগবে, তাই পারু একাই বাড়ির পথে হাঁটতে শুরু করে। আর ঠিক তখনই সুযোগ বুঝে রবিনের লোকেরা তাকে ঘিরে ধরে। কিছু বুঝে ওঠার আগেই জোর করে তাকে একটা গাড়িতে তুলে নেওয়া হয়। যখন পারুর জ্ঞান ফেরে, সে নিজেকে একটা অচেনা ঘরে আবিষ্কার করে, আর তার সামনে দাঁড়িয়ে আছে রবিন। পারু একটুও ভয় না পেয়ে সরাসরি রবিনের চোখে চোখ রেখে বলে, এভাবে জোর করে তুলে এনেছেন কেন? এবার কি রেপ করবেন? তার এমন প্রশ্নে রবিন কিছুটা অবাক হয়। সে বলে, আমার উদ্দেশ্য যদি খারাপ থাকতো তাহলে কি আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতাম? পারু ব্যঙ্গ করে হাসে, ওহ, তাহলে কি সিদ্ধান্ত বদলে গেছে? এখন কি রেপ করার প্ল্যান করছেন? রবিনের মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে। সে বলে, আমি শুধু তোমার সিদ্ধান্তটা শেষবারের মতো জানতে চেয়েছি। পারু তার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলে, আমার সিদ্ধান্ত আমি আগেই জানিয়ে দিয়েছি, আমি মরে যাব তবু তোমাকে বিয়ে করব না। পারুর না শব্দটি যেন রবিনের ভেতরের পশুটাকে জাগিয়ে তোলে। তার ভদ্রতার মুখোশ খসে পড়ে, বেরিয়ে আসে এক হিংস্র রূপ। সে পারুর দিকে এগিয়ে এসে বলে, এত সাহস তোর? আমাকে ফিরিয়ে দেওয়ার ফল কি হতে পারে আজ তোকে আমি দেখাবো। এই বলে রবিন ঝাঁপিয়ে পড়ে পারুর ওপর। পারু চিৎকার করে, তাকে ছাড়ানোর জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করে, কিন্তু রবিনের পাশবিক শক্তির কাছে তার সব প্রতিরোধ বৃথা হয়ে যাচ্ছিল। ধস্তাধস্তির এক পর্যায়ে বাঁচার শেষ চেষ্টা হিসেবে পারুর হাত চলে যায় তার ব্যাগে, আর তার আঙুল চেপে ধরে সেই ঠান্ডা ধাতব বস্তুটিকে।
এক মুহূর্তের জন্য সে দ্বিধা করে, কিন্তু নিজের সম্মান বাঁচাতে মরিয়া হয়ে সে পিস্তলটা বের করে। আর তখনই আত্মরক্ষার এক অন্ধ মুহূর্তে পারুর আঙুল ট্রিগারে চাপ খেয়ে যায়। একটিমাত্র শব্দ, আর সব নিস্তব্ধ। রবিনের নিথর দেহটা মেঝেতে লুটিয়ে পড়তেই পারু বুঝতে পারে সে কি করে ফেলেছে। সে তাকে মারতে চায়নি, শুধু ভয় দেখাতে চেয়েছিল। কিন্তু এখন তার হাতে একজনের রক্ত। লাশটার দিকে তাকিয়ে তার শরীর ভয়ে জমে যায়। সে খুনি নয়, কিন্তু পরিস্থিতি তাকে খুনি বানিয়ে দিয়েছে। কোনো রকমে নিজেকে সামলে সে ছুটে ঘর থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই তার মায়ের ফোন। কাঁপা কাঁপা গলায় সে মিথ্যা বলে, মা, আমি বান্ধবীদের সাথে মার্কেটে আছি, ফিরতে একটু দেরি হবে। এরপর সে ছুটে যায় তার বান্ধবীর কাছে, তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পুরো ঘটনাটা খুলে বলে সে বারবার বলতে থাকে, বিশ্বাস করো, আমি ওকে মারতে চাইনি, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম, সব হঠাৎ হয়ে গেল। তার অবস্থা দেখে বান্ধবীটিও ভয় পেয়ে যায়। পারু তার ব্যাগ থেকে সেই অভিশপ্ত পিস্তলটা বের করে বান্ধবীর হাতে দিয়ে বলে, প্লিজ এটাকে কোথাও ফেলে দে, আমি আর এটা দেখতে পারছি না। বান্ধবী তাকে বাসায় পাঠিয়ে দেয়। কিন্তু সে কি পারুর কথা লাগলো? না। পরের দিন সে সেই পিস্তলটা নিয়ে হাজির হয় তাদের আরেক বান্ধবী জয়িতার কাছে। একটা খুনের অস্ত্র এখন হাত বদল হয়ে পৌঁছে গেল নতুন এক ঠিকানায়। জয়িতা ভয় পাওয়ার বদলে অদ্ভুত এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকে। সে পিস্তলটা হাতে নিয়ে ওজনটা অনুভব করে, তারপর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটিয়ে বলে, অদ্ভুত আবিষ্কার তো, একটা চাপ আর একটা জীবন শেষ। তার এই শীতল প্রতিক্রিয়ায় বান্ধবীটি কিছুটা অবাক হলেও জয়িতা তাকে আশ্বস্ত করে পিস্তলটা নিজের কাছে রেখে দেয়। পরের দিন সকালে বান্ধবীটি ফোন করে জানায় যে সে কয়েকদিন কলেজে আসবে না, পরিস্থিতি কোন দিকে যায় তা দেখতে চায়। জয়িতা তাকে সাবধানে থাকতে বলে ফোন রেখে দেয়। কিন্তু তারা জানতো না পাশের ঘরেই একজোড়া চোখ আর কান সজাগ হয়ে আছে। মিজান নামের এক লোক নেশার ঘরে ডুবে থাকলেও তাদের প্রতিটি কথা শুনছিল। তার চোখে ছিল এক অজানা কৌতূহল। কিছুক্ষণ পর জয়িতার ডাকে তার বন্ধু শাহেদ বাসায় আসে। এই পুরো দৃশ্যটাও মিজান আড়াল থেকে দেখতে থাকে। শাহেদ সহজভাবেই জিজ্ঞেস করে, কিরে হঠাৎ ডাকলি? জয়িতা কোনো ভনিতা না করে সরাসরি বলে, দেখ শাহেদ, আমি তোকে পছন্দ করি, আমি ওসব বন্ধুত্ব টন্ধুত্ব বুঝি না। এই বলে সে শাহেদের খুব কাছে চলে আসে। তার আচরণে ছিল এক ধরনের জোর। কিন্তু শাহেদ তাকে আলতো করে সরিয়ে দিয়ে বলে, জয়িতা, তুই আমার খুব ভালো বন্ধু, প্লিজ ব্যাপারটাকে এভাবে দেখিস না। প্রত্যাখ্যানের এই ধাক্কা জয়িতার মুখটাকে শীতল করে দেয়। তার চোখের ভেতরটা মুহূর্তে বদলে যায়। হঠাৎ সে অদ্ভুতভাবে হেসে ওঠে। আগের সেই আক্রমণাত্মক রূপটা বদলে গিয়ে তার মুখে ফুটে ওঠে এক সরল নিষ্পাপ ভঙ্গি। সে মাসুমিয়াতের সাথে বলে, আমি তো একটা লক্ষ্মী মেয়ে। জয়িতার মুখে লক্ষ্মী মেয়ে শুনে শাহেদ আরও বিরক্ত হয়। সে তাচ্ছিল্যের সুরে বলে, বড় লোকের মেয়েদের পাগলামি শুধু গল্পেই শুনতাম, আজ বাস্তবেও দেখলাম। এভাবে আর কত ছেলেকে বাসায় এনে কাছে টানার নাটক করেছিস? শাহেদের এই কথায় জয়িতার ভেতরের লুকানো ক্ষতটা যেন আবার দগদগে হয়ে ওঠে। তার চোখ দুটো রাগে জ্বলে ওঠে। চিৎকার করে সে বলে, বেরিয়ে যাও আমার বাসা থেকে এক্ষুনি। শাহেদ চলে যাওয়ার পর জয়িতার ভেতরের সেই ভয়ার্ত অসহায় রূপটা আবার বেরিয়ে আসে। রাতে যখন জয়িতা একা, তখন মিজানের ফোনে একটা কল আসে। ফোনের ওপাশে জয়িতার বাবা। জানা যায় জয়িতার বাবা মা বিদেশে থাকেন, আর এই মিজানকে রাখা হয়েছে জয়িতার দেখাশোনার জন্য, তার অভিভাবক হিসাবে। কিন্তু এই অভিভাবকই হয়ে উঠেছে তার জীবনের সবচেয়ে বড় পিশাচ। ফোন রাখা মাত্রই মিজানের আসল রূপ বেরিয়ে আসে। সে জয়িতার দিকে এগিয়ে এসে বলে, কি রে, নতুন শিকার জুটিয়েছিলি? আমাকে দিয়ে বুঝি তোর হয় না? দিনে কয়টা পুরুষ লাগে তোর? এই বলে সে জয়িতার উপর ঝাঁপিয়ে পড়ে। দিনের পর দিন জমে থাকা অত্যাচার আজ যেন সব সীমা ছাড়িয়ে যায়। জয়িতা চিৎকার করে, নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে, কিন্তু মিজানের পাশবিক শক্তির সাথে সে পেরে উঠছিল না। আর ঠিক তখনই, যখন তার সব আশা শেষ হয়ে যাচ্ছিল, তার হাত চলে যায় বালিশের নিচে রাখা সেই পিস্তলটার দিকে। আত্মরক্ষার এক অন্ধ আক্রোশে সে ট্রিগার চেপে দেয়। মিজানের দেহটা নিথর হয়ে তার ওপর লুটিয়ে পড়তেই জয়িতা তাকে ঠেলে সরিয়ে দেয়। সে খুনি, কিন্তু সে আজ মুক্ত। গভীর রাতে সে ছাদে এসে দাঁড়ায়,
শহরের আলোর দিকে তাকিয়ে তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু একরাশ ক্লান্তি। সে পিস্তলটা হাতে নিয়ে অন্ধকারের দিকে ছুঁড়ে ফেলে দেয়, একটি অস্ত্র যা 3জন মেয়ের জীবনকে ওলটপালট করে দিয়ে গেল। গল্পের মোড় আবারও বদলায়, দৃশ্যপট সরে যায় এক ভিন্ন জগতে। আমরা দেখি সন্ধ্যা নামের এক মেয়েকে, যে এই শহরেরই কোনো এক গার্মেন্টসে হাড় ভাঙা খাটুনি খেটে নিজের জীবন চালায়। কিন্তু নিয়তির এই অদ্ভুত খেলা তখনও শেষ হয়নি। সেই অভিষিপ্ত পিস্তলটি এবার অপেক্ষায় ছিল নতুন এক মালিকের জন্য। প্রতিদিনের মতো সেদিনও সে গার্মেন্টসের পথে হেঁটেই এগোচ্ছিল। হঠাৎ তার একমাত্র জুতোটা ছিঁড়ে যায়। প্রথমে সে ভাবল খালি পায়েই বাকি পথটা চলে যাবে, কিন্তু ছেঁড়া চপ্পলটাও তার কাছে দামি। তাই সে ফিরে আসে জুতোটা খুঁজতে, আর তখনই আবর্জনার পাশে সে দেখতে পায় বস্তুটি চকচকে, শীতল এবং তার এই দারিদ্র্যের জগতের সাথে বেমানান। একটি পিস্তল। মুহূর্তের জন্য তার পৃথিবীটা থমকে যায়। ভয় আর লোভের এক অদ্ভুত মিশ্রণ তাকে গ্রাস করে। সে আর কাজে যায় না, পিস্তলটা ব্যাগে ভরে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটা দেয়। বাসায় ফিরে সে বহুদিন পর আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে একটু সাজিয়ে নেয়, চোখে হালকা কাজল টানে। তার চোখ মুখে ফুটে ওঠে এক নতুন স্বপ্নের আভা। ঠিক তখনই দরজায় কড়া নাড়ে তার প্রেমিক বাবলু। "কি রে, দরজা খোল।" দরজা খুলতেই বাবলু অবাক হয়ে যায়। সন্ধ্যাকে এমন রূপে দেখে সে বলে, "কি রে, আজকে কাজে যাস নাই? আমারেও যাইতে দিলি না, ঘটনা কি?" সন্ধ্যা এক দুষ্টু হাসি দিয়ে বলে, "প্রতিদিন কি কাজ করতে ভালো লাগে? গরিব মানুষের কি ডেটিং করার শখ থাকতে পারে না?" এই বলে সে বাবলুকে খেলে বিছানায় ফেলে দেয় আর চোখ বন্ধ করতে বলে। বাবলু হাসতে হাসতে চোখ বন্ধ করলে সন্ধ্যা তার সামনে তুলে ধরে সেই পিস্তলটা। চোখ খুলেই বাবলুর হাসি মিলিয়ে যায়, তার চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। সে ফিস ফিস করে বলে, "মালটা পাইলি কই?" "গলির মোড়ে কুড়িয়ে পেয়েছি।" বাবলু পিস্তলটা হাতে নিয়ে পরীক্ষা করে, তার চোখে ফুটে ওঠে লোভের ঝিলিক। সে উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলে, "জানিস এটার দাম কত? কম করে হলেও 1 লাখ।" 1 লাখ! শব্দটা শুনে সন্ধ্যার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম। তাদের দুজনের চোখেই তখন ভাসছে এক নতুন জীবনের স্বপ্ন। তারা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করে ওঠে, "আমরা তো লাখপতি!" লাখপতি হওয়ার রঙিন স্বপ্ন তাদের চোখে মুখে ভাসছিল। সেই রাতে তারা একে অপরের মধ্যে হারিয়ে যায়। সন্ধ্যা পিস্তলটা হাতে নিয়ে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলে। ভবিষ্যৎ জীবনের রঙিন মুহূর্তগুলো যেন তারা আগেই ফ্রেমবন্দি করে রাখছিল। পরের দিন তারা এক ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়। ক্লায়েন্ট পিস্তলের ছবি দেখতে চাইলে বাবলু গর্বের সাথে সন্ধ্যার ছবিগুলো দেখায়। একজন সন্দেহ প্রকাশ করে বলে, "মালটা অরিজিনাল তো?" হঠাৎ করেই সন্ধ্যার ভেতরের কঠোর রূপটা বেরিয়ে আসে। সে ঝাড়ি দিয়ে বলে, "ওই মিসকা, মাল চিনিস না, আইলাইনে আইসিস কেন?" তার এই রূপে সবাই কিছুটা অবাক হলেও ডিল ফাইনাল হয়। পরের দিন রাত 10টায় কালামানিকের প্রজেক্টের নিচে মাল ডেলিভারি হবে। নির্দিষ্ট সময়ে নির্মাণাধীন বিল্ডিংয়ের কনক্রিটের জঙ্গলে তার অপেক্ষা করছিল। সন্ধ্যা আবেগী হয়ে বাবলুকে বলে, "টাকাটা পেলেই আমরা বিয়েটা করে ফেলবো, তাই না?" তার কথা শেষ হওয়ার আগেই দুজন লোক এসে সন্ধ্যার মুখ চেপে ধরে। আর তখনই বাবলুর আসল চেহারা বেরিয়ে আসে। তার প্রতিটি শব্দ ছিল এক একটা চাবুক। "তোর মতো 2 দিনের ব্যবহার করা মালকে বাবলু বিয়ে করবে? নিজের চেহারা দেখছো সাইনায়? গার্মেন্টসের কর্মী হয়ে আকাশের চাঁদ ধরতে চাস?" এই বলে সে হিংস্রভাবে সন্ধ্যার ব্যাগটা ছিনিয়ে নিয়ে হাঁটা দেয়। সে ভেবেছিল তার স্বপ্নের চাবিকাঠি ওই ব্যাগেই আছে, কিন্তু বাবলু একটা বড় ভুল করেছিল। সে ভেবেছিল পিস্তলটা ব্যাগে, কিন্তু সন্ধ্যা তার সবচেয়ে দামি এবং বিপজ্জনক জিনিসটি রেখেছিল নিজের শরীরের সবচেয়ে কাছে। বাবলু কিছু দূর যেতেই সন্ধ্যা শান্তভাবে পিস্তলটা বের করে। একটা গুলির শব্দে রাতের নিস্তব্ধতা ভেঙে যায়। বাবলুর স্বপ্ন এবং বিশ্বাসঘাতকতা দুটোই মুখ থুবড়ে পড়ল সেই ধুলো মাখা মাটিতে। যেই পিস্তলকে সে ভাগ্য বদলানোর চাবি ভেবেছিল, সেই পিস্তলই তার জীবনের শেষ অধ্যায় লিখে দিল। বাবলুর বিশ্বাসঘাতকতার শেষ চিহ্ন তার অনুচরেরা সন্ধ্যার দিকে হাইনার মতো ছুটে আসে। সন্ধ্যা তার সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে, শুধু নিজের জীবন বাঁচানোর জন্য নয়, ভেঙে চুরমার হয়ে যাওয়া বিশ্বাস থেকে পালানোর জন্য। কোনো মতে তাদের চোখ ফাঁকি দিয়ে সে চলন্ত এক বাসে উঠে পড়ে, এক অজানা গন্তব্যের যাত্রী। বাসের জানলার কাছে নিজের প্রতিবিম্ব দেখে তার ঘৃণা হয়। ভালোবাসা, স্বপ্ন, বিশ্বাস সবকিছু এক নিমিষে ধুলোয় মিশে গেছে। তার হাতে লেগে থাকা পিস্তলটা এখন আর মুক্তির চাবিকাঠি নয়, বরং তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। তীব্র ঘৃণা এসে পিস্তলটা চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলে দেয় অন্ধকারের রাজপথে। কিন্তু এক নরকের গল্প শেষ হতেই শুরু হয় আরেক নরকের অধ্যায়। দৃশ্যপট বদলে যায়। আমরা দেখি রোজকে, আধুনিক শহুরে এক তরুণী,
যার চোখের নিচে জমে আছে না ঘুমানোর ক্লান্তি আর গভীর আসক্তির কালো ছায়া। সেদিনও সে তার প্রেমিক স্যাম দেওয়া ঠিকানায় যাচ্ছিল মাল রিসিভ করতে, আর সেইখানেই রাস্তার ধারে সে খুঁজে পায় সেই পিস্তলটা, এক হাত থেকে আরেক হাতে ঘুরতে থাকা এক অভিশাপ। কোনো কিছু না ভেবেই সে পিস্তলটা তুলে নেয়। পরের দৃশ্যে আমরা দেখি রোজ আর স্যাম এক ধোঁয়াশাচ্ছন্ন ঘরে মাদকাসক্ত অবস্থায় পড়ে আছে। স্যামই তার মাদকের যোগান দেয়। রোজের এই পরিবর্তন ধরা পড়ে তার বাবা মায়ের চোখেও। রাতের খাবার টেবিলে সেই অস্বস্তিকর নীরবতা ভাঙে বাবা। রোজ, আমরা ঠিক করেছি আগামী সপ্তাহে তোকে কানাডায় তোর ফুপির কাছে পাঠিয়ে দেব। এই কথা শোনা মাত্রই রোজের ভেতরের আসক্তিটা যেন বিদ্রোহ করে ওঠে। আমি কোথাও যাব না বলে চিৎকার করে সে টেবিল ছেড়ে উঠে যায়। রুমে এসে কাঁপা কাঁপা হাতে সে কাউকে ফোন করে। তার গলায় ছিল তীব্র আকুতি আর ভয়। আমার ইমার্জেন্সি, এক্ষুনি 10টা গুটি লাগবে, এক্ষুনি। ফোনের ওপাশ থেকে ভেসে আসা কথাটা রোজের কানে বিষের মতো বিঁধল। আগের টাকা তো কিছুই শোধ হয়নি। রোজ অবাক হয়ে বলে, অসম্ভব, আমি তো স্যামকে সব টাকা দিয়ে দিয়েছি। ডিলারের ব্যঙ্গাত্মক হাসিটা যেন সে ফোন থেকেও শুনতে পাচ্ছিল। স্যাম একটা আস্ত ধান্দাবাজ, সে একটা টাকাও দেয়নি। মুহূর্তে রোজের পায়ের তলার মাটি সরে যায়। ভালোবাসার বিশ্বাসের সেই পৃথিবীতে সে যে বাস করত তা এক নিমেষেই ধসে পড়ে। কিন্তু তার শরীরের ভেতরের নেশার আকুতি তখন সব মন্টকের ঊর্ধ্বে। সে কাঁপা কাঁপা হাতে বাবার মানিব্যাগ থেকে টাকা চুরি করে। রুমে এসে পিস্তলটার দিকে তাকিয়ে তার মনে হয় এটাই শায়দ তার একমাত্র বন্ধু। ঠিক তখনই স্যামের ফোন। আই লাভ ইউ বেবি। রোজের ভেতরের সব রাগ যেন ফেটে পড়ে। আমার প্যাকেট সরিয়ে এখন ভালোবাসা দেখাচ্ছিস, আমার মাল কই? স্যাম ঠান্ডা মাথায় মিথ্যা বলে, আমি নিইনি, আঙ্কেল আন্টি হয়তো ফেলে দিয়েছে। এই মিথ্যাটা তুষের আগুনের মতো কাজ করে। রোজ ছুটে গিয়ে বাবা মায়ের সাথে তুমুল হাঙ্গামা শুরু করে। তার রূঢ় আচরণে কষ্ট পেয়ে তারা তাকে ঘর থেকে বের করে দেয়। পরদিন সকালে স্যাম আসে এক নতুন প্রতিশ্রুতির মুখোশ পরে। রোজ তাকে জড়িয়ে ধরে বলে, চলো আমরা এই নরক থেকে বেরিয়ে যাই, সব ছেড়ে কানাডা চলে যাই, নতুন করে সব শুরু করব। স্যাম তার চোখে চোখ রেখে বলে, অবশ্যই, শুধু আজকের দিনটা, এটাই লাস্টবার। কিন্তু স্যাম তাকে নিয়ে যায় এক অন্ধকার স্যাঁতসেঁতে আস্তানায়। সেখানে বসেছিল সেই ডিলার। রোজ বুঝতে পারে না তাকে কেন এখানে আনা হয়েছে। ডিলার ঠান্ডা গলায় বলে, তোমাদের নামে অনেক টাকার মাল বাকি। রোজ তীব্র প্রতিবাদ করে বলে, আমি সব টাকা স্যামকে দিয়েছি, টাকা ওর কাছ থেকে বুঝে নিন। আর তখনই স্যামের আসল রূপটা বেরিয়ে আসে। ডিলার রোজের দিকে তাকিয়ে বলে, এই দেনা শোধ হবে, তবে টাকা দিয়ে নয়, তোমাকে দিয়ে। রোজ বুঝতে পারে স্যাম তাকে এখানে নিয়ে এসেছে তার দেনা শোধের জন্য, নিজের শরীর দিয়ে। ভালোবাসা নয়, স্যাম তাকে ব্যবহার করেছে, বিক্রি করে দিয়েছে। তার পৃথিবীটা এখানেই শেষ হয়ে যায়। ডিলারের মুখে সেই ভয়ঙ্কর প্রস্তাব শুনে রোজের পৃথিবীটা যেন দুভাগ হয়ে যায়। কিন্তু লোকটা সেখানেই থামে না। সে স্যামের দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিয়ে বলে, শুরুটা তুইই কর, আমরা সবাই দেখব তুই কিভাবে তোর ভালোবাসার মানুষকে ব্যবহার করিস, তারপর আমার পালা। রোজ শেষবারের মতো স্যামের দিকে তাকায়। তার চোখে ছিল এক চিলতে আশা। সে বলে, স্যাম, টাকাগুলো দিয়ে দে প্লিজ। কিন্তু স্যাম তখন মানুষ নয়, এক মেরুদণ্ডহীন পশু। সে ডিলারের কথায় বাধ্য হয়ে রোজের দিকে এগোতে থাকে। যে হাত একদিন তাকে ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই হাত দিয়েই সে রোজকে টেনে হিঁচড়ে সবার সামনে অপমান করতে চায়। আর ঠিক তখনই রোজের ভেতরের সব অনুভূতি মরে যায়। ভালোবাসা, ঘৃণা, ভয়, কিছুরই আর অস্তিত্ব থাকে না। থাকে শুধু এক শীতল শূন্যতা। সে শান্তভাবে তার ব্যাগ থেকে সেই পিস্তলটা বের করে। স্যাম কিছু বুঝে ওঠার আগেই একটি গুলির শব্দে ঘরের সব কোলাহল থেমে যায়। স্যামের নিথর দেহটা রোজের পায়ের কাছে লুটিয়ে পড়ে। রোজ সেই মৃতদেহের দিকে তাকিয়ে থাকে, যেন সে তার নিজেরই মৃত আত্মাকে দেখছে। এরপর সে পিস্তলটা বাকিদের দিকে তাক করে। তার চোখে ছিল এমন এক শূন্যতা যা দেখে বাকি হায়নারাও ভয় পথ ছেড়ে দেয়। সেখান থেকে বেরিয়ে রাস্তায় আসতেই তার পথ আটকায় এক লেজি পুলিশ অফিসারের গাড়ি। অফিসার শান্ত গলায় বলেন, পিস্তলটা আমাকে দিয়ে দাও রোজ। রোজ অবাক হয়ে তাকায়। অফিসার বলেন, এই পিস্তলে একটা জিপিএস ট্র্যাকার লাগানো আছে,
কারণ এই পিস্তলটা কোনো সাধারণ অস্ত্র নয়, এর সাথে জড়িয়ে আছে এক দীর্ঘ রক্তাক্ত ইতিহাস। এরপর দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। কমলা নামের এক সহজ সরল স্বপ্নালু মেয়ে কাজের খোঁজে একাই ঢাকায় আসে। রাতের বাসে এক একে সব যাত্রী নেমে যায়। তার গন্তব্য ছিল হেমায়েতপুর। বাসে সে তখন একা, চালক আর হেল্পার ছাড়া আর কেউ নেই। তার সরল চোখ দুটো তখনও জানে না এই রাতটি তার জীবনের শেষ রাত হতে চলেছে। ফাঁকা বাসে কমলার ভয়টা একসময় আর্তনাদে রূপ নেয়, কিন্তু সেই আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। বাসের ড্রাইভার, যে কিনা এক মানুষরূপী পশু, ঝাঁপিয়ে পড়ে কমলার উপর। তার সরল স্বপ্নগুলো সেই রাতের অন্ধকারে ছিন্ন ভিন্ন হয়ে যায়। এরপর হেল্পার তাকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, যেন সে কোনো আবর্জনা। অর্ধমৃত রক্তাক্ত অবস্থায় কমলা পড়ে থাকে রাস্তার ধারে। তার চোখের সামনে ভাসছিল শুধু ঘৃণা আর প্রতিশোধের আগুন। আর তখনই নিয়তি যেন তার হাতে তুলে দেয় সেই প্রতিশোধের অস্ত্র, একটি পিস্তল। পরের দৃশ্যে আমরা কমলাকে দেখি হাসপাতালের বেডে। তার পাশে দাঁড়িয়ে তার বড় বোন, সেই লেডি পুলিশ অফিসার। কমলার চোখ দুটো তখনও নিষ্প্রাণ। সে কাঁপা কাঁপা গলায় শুধু বলে, পিস্তলটা দাও। বোন তার হাতে পিস্তলটা তুলে দিলে সে জিজ্ঞেস করে, কটা গুলি আছে? 6টা। কমলা একটি গুলি বের করে নিজের হাতে রাখে। তারপর বোনের দিকে তাকিয়ে বলে, এই একটা আমার জন্য, বাকি 5টা জানোয়ারের জন্য। এই শহরটা জানোয়ারে ভরে গেছে আপা। তুমি পারবে না ওদের মেরে এই শহরটা পরিষ্কার করতে? তাহলে আমি মরেও শান্তি পাব। বোনের চোখে তখন আগুন। সে কমলার হাত ধরে কথা দেয়, আমি কথা দিলাম, তোর এই ইচ্ছাই আমার আইন, তোর হয়ে আমিই নেব এই শোধ। ফ্ল্যাশব্যাক শেষ হয়। বর্তমান সময়ে ফিরে আসে দৃশ্য। লেডি পুলিশ অফিসার রোজের দিকে তাকিয়ে বলেন, আমি চেয়েছিলাম এই পিস্তল অসহায় মেয়েদের হাতে পড়ুক, যারা আইন আর সমাজের কাছে বিচার পায়নি, তারা যেন নিজেরাই নিজেদের বিচার করতে পারে। পুষ্প, পারু, জয়িতা, সন্ধ্যা আর আজ তুমি, তোমরা কেউ খুনি নও। তোমরা প্রত্যেকেই এক একজন যোদ্ধা, যারা নিজেদের সম্মান বাঁচিয়েছ। কিন্তু আসল গল্পটা এখানেই শেষ নয়। সবচেয়ে বড় আত্মত্যাগটি তখনও বাকি ছিল। হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর আগে কমলা একাই কাঁধে তুলে নিয়েছিল সব দায়। সে একটি চিঠিতে লিখে গিয়েছিল, আমি কমলা নিজ জ্ঞানে, সুস্থ মস্তিষ্কে বাপ্পি, রবিন খান, মিজান, বাবুল মিয়া, শ্যাম চৌধুরী এবং সেই বাস ড্রাইভার হেমায়েত ও তার হেল্পারকে হত্যা করেছি। আমার সাথে যা হয়েছে তারপর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থ আমার কাছে ছিল না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এই একটি চিঠি দিয়ে কমলা মুক্ত করে দিয়ে গেল আরও 5টি মেয়েকে, পুষ্প, পারু, জয়িতা, সন্ধ্যা আর রোজ। আইনের চোখে তারা আর খুনি নয়। কমলার শেষ আত্মত্যাগ তাদের সবাইকে উপহার দিল এক নতুন কলঙ্কমুক্ত জীবন। মুভির শেষ দৃশ্যে সেই লেডি পুলিশ অফিসার আবারও সেই পিস্তলটি রেখে দেন শহরের কোনো এক অন্ধকার গলিতে, কারণ তিনি জানেন এই লড়াই শেষ হয়নি। হয়তো শহরের অন্য কোনো প্রান্তে আরও কোনো কমলা বিচারের অপেক্ষায় আছে, আর এই শোধ চলতেই থাকবে। এই মুভির কাহিনী আমাদের চারপাশের এক কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। এই ঢাকা শহরে প্রতিদিন এমন হাজারো গল্প চাপা পড়ে যায়, যা আমরা দেখেও দেখি না। প্রতিটা মেয়ের জীবনেই থাকে টিকে থাকার এক না বলার সংগ্রাম। আপনার জীবনেরও যদি এমন কোনো সংগ্রামের গল্প থাকে যা আপনি ভাগ করে নিতে চান, তবে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।